নমস্কার, আমি সুলগ্না। আর আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব কিভাবে আমি খুব রিসেন্টলি একটা ট্রিপ ম্যানিফেস্ট করেছি। ঠিক আছে, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি খুব খুঁটিনাটিভাবে এভরি ডিটেইল আমি ডিসকাস করব আপনাদের সাথে, যাতে কিনা আপনারাও যদি লাইফে কোনো ট্রিপ ম্যানিফেস্ট করতে চান, কোথাও যেতে চান, অনেক দিন ধরে ভাবছেন কিন্তু যেতে পারছেন না, কোথাও বাধা বিপত্তি আসছে, এরকম যদি করতে চান তাহলে আপনারা চাইলে আমার যে প্রসেস বা আমি যেভাবে করেছি সেটাকে ফলো করতে পারেন। ঠিক আছে, তো আমি খুঁটিনাটি ব্যাপারটা সুন্দর করে বলার চেষ্টা করব যতটা সম্ভব হবে আমার পক্ষে। আর আপনাদের যদি পরবর্তীতে কোনো কোয়েশ্চেন থাকে এই নিয়ে বা কিছু কথা বলার থাকে, আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাতে আমি বুঝতে পারবো। ঠিক আছে, আপনাদের কি জিজ্ঞাসা রয়েছে এবং কি। আচ্ছা, আমার এই শুরু থেকে বলি তাহলে। অ্যাকচুয়ালি আমার জন্মদিন বা বার্থডে 15 এপ্রিল, যেটা কিনা বাংলায় পয়লা বৈশাখী। ঠিক আছে, তো গত বছর যখন আমি পয়লা বৈশাখের দিন, গত বছর 14ই এপ্রিল পড়েছিল। আমি ছোটবেলা থেকেই বাংলার দিনটাই আমার মানা হয়। তো এটা কখনো 14 এপ্রিল হয়, কখনো 15 এপ্রিল হয়, যদিও ডেট অফ বার্থ হিসেবে বা বার্থ সার্টিফিকেটে 15 এপ্রিলটাই রয়েছে, কিন্তু বাংলায় অ্যাকচুয়ালি আমি পয়লা বৈশাখের দিনটাকেই মেনে আসি। ঠিক আছে, তো গত বছর যখন পয়লা বৈশাখের দিন আমি কেক কাটছিলাম, কিংবা এই আর কি হই হুল্লোড়, বা যতটুকু হই হুল্লোড় বলতে বাড়ির লোকজনের সাথে, অথবা কোনো কিছু প্রিপারেশন যাই হচ্ছে, এটা খাচ্ছি ওটা খাচ্ছি যাই হোক, তো তখন কন্টিনিউয়াসলি আমি বলছিলাম যে এর পরের বার আমি যদি কেক কাটি, আমি ডেফিনেটলি সমুদ্রের ধারে কোনো জায়গায় কাটতে চাই। এইবার আমি ফটোগুলো না পাশে যতটা সম্ভব দিতে থাকবো পরপর, সুবিধে হবে আপনাদের বুঝতে। আচ্ছা, তো আমি ডিসাইড করিনি যে সমুদ্রের ধারে বলতে কোথায়। এবার বেসিক্যালি আমি পাহাড় সমুদ্র যেরকম কোয়েশ্চেন করা হয় না, পাহাড় না সমুদ্র, তো অলওয়েজ আমার সমুদ্র। যদিও আমি পাহাড়ের কাছাকাছি থাকি, কিন্তু সমুদ্র আমার অলওয়েজ খুব ফেভারিট। তো সমুদ্রের জায়গায় বললে আমি এক কথায় একদম রাজি যে হ্যাঁ হ্যাঁ যাব। তো এখানে বেসিক্যালি আমি বে অফ বেঙ্গল সাইডটা করা, কিন্তু অ্যারাবিয়ান সির দিকটা আমার বেসিক্যালি যাওয়া হয়নি। তো এই দিকেই আপাতত আমি যতগুলো জায়গায় গেছি, তো আমার সাধারণত আমার এই দিকটাতেই হয়েছে, ওই দিকটাতে আমার হয়নি। আর কন্যাকুমারী আমার যাওয়া হয়েছে, তো সেখানে তো 3টে সমুদ্রই দেখা যায়, 2টো সমুদ্র এবং 1টে মহাসমুদ্র, সেখানে তো দেখাই যায়। যাই তো যে কথা এবার ফিরে আসি টপিকে, যে আমি এই কথা বলছিলাম যে এর পরের বার যখন আমি কেক কাটবো বা আমার জন্মদিন পালন করব, আমি সমুদ্রের ধারের কোনো জায়গাতে আমি কেক কাটতে চাই। জায়গাটি যেন সমুদ্রের ধারে হয়, অ্যাটলিস্ট আমি সকালে গিয়ে বা ঘুম থেকে উঠে যেন সমুদ্র দর্শনটা করতে পারি, এই ধরনের একটা ইচ্ছে ছিল আমার। তো কিন্তু জায়গা আমি ভেবে রাখিনি। ঠিক আছে, তো এটা আমি কন্টিনিউয়াসলি বলতে থাকতাম। এরপরে শুধুমাত্র বললে হয়, হ্যাঁ নিশ্চয়ই হয়, কিন্তু সেটারও আর কি পজিটিভ নেগেটিভ কি আছে কি নেই, প্রোজ অ্যান্ড কনস, আমি সবটাই অন্য কোনো ভিডিওতে অ্যাফার্মেশন নিয়ে যদি আলাদা কোনো ভিডিও করি সেটাতে বলবো। ঠিক আছে, তো এক্ষেত্রে শুধু কি অ্যাফার্ম করে গেছি? হ্যাঁ করে গেছি, তার সাথে ভিজুয়ালাইজেশনও ছিল। ঠিক আছে, কিভাবে? আমি সাধারণত সমুদ্রের ধারে যে জায়গাগুলোতে মানুষ ঘুরতে যায়, ইউটিউব ভিডিওতে ভীষণভাবে দেখতাম কিভাবে যাচ্ছে, কিভাবে ফ্লাইট নিতে হচ্ছে। তো আমি মেনলি তখন অবধিও ভাবিনি। ঠিক আছে, এবার পুরী দীঘা আমাদের বাঙালি লোকজনের কাছে প্রথমেই সমুদ্র বলতে বোঝায় পুরী যাও, দীঘা যাও, তাই তো। তো এগুলো যাওয়া, বহুবার যাওয়া, 5 বার 6 বার করে যাওয়া, তো এগুলোর দিকে আমি আর ভাবিনি যে গেলে আমি
একটু অন্যরকম কোথাও যাব। পুরী দীঘা তো অলরেডি আমার বহুবার যাব। এইবার হঠাৎ করে আমার মাথায় আসলো, আচ্ছা পন্ডিচেরি গেলে কেমন হয়। ঠিক আছে, হট করে আসলো বলবো না, তার আগে আমার একজন বাঙালি রয়েছেন, দুজন বাঙালি রয়েছেন যাদের আমি ট্রাভেল ব্লগ ভীষণভাবে ফলো করি, ভীষণ সুন্দরভাবে ওনারা দেখান। ওনার একজন হলেন এক্সপ্লোরার শিবাজি, ওনারটা তো ভীষণভাবে ফলো করি। আরেকজন আছে অনিন্দদা, অনিন্দোস ট্রাভেলগ আই থিঙ্ক। তো এই দুজনের ভিডিও আমি খুব ফলো করি। ঠিক আছে, তো অনিন্দদার ভিডিওতে ছিল যে পন্ডিচেরি ব্লগ। তো আমি না হঠাৎ করে ওটা দেখি, দেখার পরে আমার বেসিক্যালি কেন যেন এটার প্রতি একটা ইন্টারেস্ট হলো। তাও প্রায় আমি এপ্রিল মাসে আমার বার্থডে, তার প্রায় না হলে 2-3 মাস আগে থেকে আমি জায়গাটা পার্টিকুলারলি সিলেক্ট তো করতে হবে, মানে সমুদ্রের ধার বললে পার্টিকুলার তো করতে হবে। সমুদ্রের ধার বলে যাচ্ছে, কিন্তু কোন সমুদ্রের ধার, কোথায়, এ তো ভাস্ট, তাই না? সে তো আন্দামানও হতে পারে, সে তো মুম্বাইও হতে পারে, কোথায় পার্টিকুলারলি। তো তারপরে আমি ফাইনালি বললাম যে না, আমাকে তো ডিসাইড করতে হবে। এবারে আমি এমনি, ওটা আননোয়িংলি আনইনটেনশনালি আমি এমনি ব্লগ দেখছিলাম। আমি ওনাদের দুজনের ব্লগ ভীষণভাবে পছন্দ করি এবং দেখি। তো দেখতে দেখতে আমি তখন দেখলাম পন্ডিচেরি যে ওনাদের ব্লগটা, ভিডিওটা দেখছি, দেখে বেশ ভালো লাগলো, দারুণ লাগলো। এটা নিয়ে একটা মজার আছে, পরবর্তীতে বলছি। তো আমি মোটামুটি ডিসাইড করে দিলাম। এবার আমি পন্ডিচেরির ব্লগ ভীষণভাবে দেখতে শুরু করলাম। যেহেতু আমি যাব, সমস্তটা আমাকে ডিসাইড করতে হবে, আমি কোথায় থাকবো, ঠিক আছে, আশেপাশ সেফ যেন হয়, ঠিক আছে। তো এই সমস্ত কিছু আমি ভীষণভাবে কি বলবো, ওটাকে রিসার্চও করা শুরু করলাম। ঠিক আছে, ম্যানিফেস্ট করা মানে এই না যে শুধু ভাবলাম আর মুখের সামনে এসে প্রেজেন্ট হয়ে গেল, তা তো না। ওইটার জন্য আমাকে ল অফ অ্যাট্রাকশনের মধ্যে অ্যাকশন কথাটা তো রয়েছে, সুতরাং অ্যাকশন তো নিতেই হবে, ভাবতে হবে, দেখতে হবে। আমি যদি টিকিট না কাটি যাবো কি করে, তাই না? তো এই সমস্ত কিছু আমাকে অ্যাকশন নিতেই হবে। তার সাথে সাথে অ্যাফার্মেশনটা আমাকে ডিটারমাইন্ড থাকতে খুব হেল্প করেছে, এবং ডেফিনেটলি ওটা মানে যাতে হয় সেটা পেতে হেল্প করেছে। এবং তারপরেও আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে আমি যেহেতু একটা গভর্নমেন্ট জব করি, আমার কিন্তু পার্টিকুলার সিএল বা ছুটি এসবের কিন্তু একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এবং খুব ভাগ্যবশত সেই সমস্ত কিছু কিন্তু আমার ম্যানেজ হয়ে গেছে। যেহেতু পন্ডিচেরিটা তো আমার বাড়ির খুব কাছে নয়, তো সব মিলিয়ে আমার 6 থেকে 7 দিনের প্যাকেজ ঘোরাটা ছিল, ট্যুরটা ছিল। তো সেখানে স্যাটারডে সানডে এই ওই করে আমার হয়েও গেছে। ঠিক আছে, সমস্ত কিছু আর কি মানে ঠিক জায়গায় পড়ে গেছে। এইটাই যদি এরম হতো যে শুধু 15 এপ্রিল ছুটি আগে পিছিয়ে নেই, তাহলে আমার যথেষ্ট অসুবিধা হতো এতটা দূরে যাওয়া। ঠিক আছে, তো কি বলবো, বেশ হ্যাঁ। তো আমি ওরকম দেখা শুরু করি অনিন্দদার ব্লগটা, এবং যখন প্রায় আমার বার্থডের কাছাকাছি, এবং আমি অবশ্যই ফ্লাইট টিকিটগুলো দেখা শুরু করি। কিভাবে কি, প্রথমে না আমার কাছে খুব টাফ লাগছিল ব্যাপারটা। প্রথমে চেন্নাই যাব, মানে ডিসাইড করাটা যে প্রথমে চেন্নাই যাব, চেন্নাই থেকে আমি যদি এরকম একটা টাইম ছিল যে আমি রাত 8টা নাগাদ গিয়ে পৌঁছচ্ছি, তখন আমি যদি পন্ডিচেরির জন্য রওনা দিই, আমি রাত 2-2:30টার সময় গিয়ে পন্ডিচেরিতে পৌঁছবো। তো সেটা খুব একটা সুখকর হবে। অ্যাকচুয়ালি আমি তো তখনও যাইনি, কিন্তু একবার যাওয়ার পরে আমি যখন বুঝতে পারলাম, একবার নয়, আমি খুব ছোটোবেলায় একবার গিয়েছিলাম যখন আমার 12-13 বছর বয়স। তো অত আমার খেয়াল নেই, আর বুঝতেই পারছেন এতদিনে কত চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন এইবার গিয়ে দেখলাম যে ওখানে রীতিমতো জমজমাট, যদিও রাতে, তাও ওই সময় তো আমার ধারণা ছিল না। তো আমি রাত 2টোয় গিয়ে এমন একটা আননোন জায়গায় গিয়ে পৌঁছবো যেখানে আমি অ্যাকচুয়ালি ঠিকমতো তখনও জানি না কিভাবে, আমার মোড অফ ট্রান্সফার কি,
সরি মোড অফ ট্রান্সপোর্টেশন কি, কিভাবে যাব, কি করব, কেমন। আর দ্বিতীয়ত যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন। সবাই ইংলিশ বা হিন্দি সবাই বোঝেন না ওখানকার, বিশেষ করে যারা অটো ড্রাইভার্স আছেন তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে ভীষণ অসুবিধে হয়েছে বোঝাতে। বাস ড্রাইভার্স এনাদের মানে লোকাল ট্রান্সপোর্টে উবার এগুলোতে বেশ অসুবিধে হয়েছে। বাকিটা হোটেল রিসেপশনে ইজিলি ওরা ইংলিশে কথা বলছেন, এতে কোনো অসুবিধা হয় না। এয়ারপোর্টে ইজিলি ইংলিশে কথা বলতে পারছেন, এতে কোনো অসুবিধা নেই। বেসিক্যালি যেটা অসুবিধা হয়েছিল সেটা হচ্ছে অটো লোকাল ট্রান্সপোর্ট, ঠিক আছে, সেটাতে একটু অসুবিধা হয়েছিল। ওনারা ইংলিশ বা হিন্দিটা তো জানেনই, ওনারা বলতে চান না, আর ইংলিশটাতে ওনারা অতটা মানে কী বলবো ইজিলি ওনারা পাচ্ছিলেন না। তো এতে অনেকটা অসুবিধা হয়েছিল, অনেকটা ওই কি বলবো কিওয়ার্ড ইউজ করে হয়তো কথা বলতে হয়েছিল, বাস স্ট্যান্ড কাইন্ড অফ, হ্যাঁ এরকম। আচ্ছা, আবার পয়েন্টে ফিরে আসি। তো এই সমস্ত কিছু আমাকে যাই হোক ভাবতে হয়েছে যে আমি চেন্নাইতে যাব। তারপরে ধীরে ধীরে অনেক কিছু ভেবে ডিসাইড করলাম যে না, চেন্নাইতে যাওয়ার পরে চেন্নাইতে এক রাত আমাকে স্টে করতে হবে, পরদিন আমি সকালবেলায় যাব, ঠিক আছে। তো এই সমস্ত কিছু দেখছি ঠেকছি, সমস্ত কিছু আমি এরকম প্লট করছি, বানাচ্ছি। এবার টিকিট দেখা শুরু করলাম। টিকিট দেখতে গিয়ে দেখেছি মানে স্কাই রকেটিং এর কি অবস্থা। টিকিটের যা ফেয়ার, আমি এর আগেও চেন্নাই গেছি, ফ্লাইটে গেছি, হাইয়েস্ট আমি দেখেছি 8,000, 8.5K এরকম। এবার দেখছি 14, 15 উঠে যাচ্ছে, মানে অসম্ভব অসম্ভব। আমি বলছি আমি যদি অনলি ফ্লাইটে শুধুমাত্র এখান থেকে চেন্নাই, তারপরে আমার আবার যাওয়ার রয়েছে পন্ডিচেরি, আর আমার বাড়ির থেকে যদি ডিসাইড করি আমি এয়ারপোর্টে যাব, সেটাও কম দূরত্ব নয়, ঠিক আছে, সেখানেও আমার 4 to 5,000 আমি প্রাইভেট ক্যাব যদি যাই আমার লেগে যাচ্ছে, কারণ আমার যথেষ্ট দূর। তো এই সমস্ত করে আমি ভাবছি হে ভগবান, আমি যাবো কী করে? আমার তো মানে 30-40,000 তো মনে হচ্ছে আমার শুধু যাওয়াতেই হয়ে যাচ্ছে, এটা কি করে হয়? তো এতটা তো এইভাবে তো হয় না। তো অনেক এরকম ভাবছি, কিন্তু আমার মাথায় কোথাও ছিল আমি কিছুতেই না প্ল্যানটাকে পোস্টপন বা বন্ধ করে দেওয়া বা না যাওয়া, উইথড্র করে নেওয়া, এটা আমার মাথায় কিছুতেই আসছিল না। তখন হয়তো কিছুদিন বাকি, এক্স্যাক্ট আমার অবশ্য ডেটটা মনে নেই আমি ফাইনালি কবে টিকিট কাটলাম, কিন্তু 6-7 দিনের মধ্যে আগে টিকিট। এইবার আমি যখন সকালে বেরোচ্ছি একদিন, হঠাৎ করে আমি মোবাইলটা খুললাম, ইউটিউবে দেখছি এক্সপ্লোরার শিবাজির চ্যানেলেও সেম পন্ডিচেরির ব্লগটা চলে এসেছে। তখন আমি কোথাও না একটা হিন্ট পেলাম যে যাদের আমি ফলো করি তাদের মধ্যে মানে একজন তো অনেক আগে গেছেন, 1 বছর আগে হবে বোধহয় ভিডিও, আরেকজন মাত্র গেলেন। তখন আমার কাছে এখানে হিন্ট আসলো। এটা কিন্তু আপনাদেরও বলে রাখি, অনেক কিছু আপনারা মনে মনে চাইছেন কন্টিনিউয়াসলি, তখন হঠাৎ করে কিছু একটা দেখলেন যে অন্যের জীবনে লাইফটা ব্যাপারটা হয়ে গেছে। সে এরকম হতে পারে যে চাকরি আপনি চাইছেন, একটা টিচারের জব চাইছেন, হঠাৎ দেখলেন যে পাড়ার কারো হয়ে গেল বা আত্মীয় স্বজনের মধ্যে কারো হয়ে গেল, তখন কিন্তু এটা একটা হিন্ট যে আপনার লাইফে হতে চলেছে। তো আমি যখন শিবাজি ধামের ব্লগটা দেখছি, আমার কোথাও মনে হচ্ছে এটা আমার ডেফিনেটলি হবেই। তখনও কিন্তু ওই ফেয়ার কিন্তু হাই, একদম পুরো হাই প্রাইস, কিন্তু আমি জানতাম। তো যাই হোক আমি ছাড়িনি। এবার আমি টাইম টু টাইম দেখা শুরু করলাম, রাতে দেখছি, রাতে এরকম দেখে ফেলে দিচ্ছি মোবাইল, আরে বাপরে বাপ এত। তারপরে হঠাৎ করে 4-5-6 দিন আগে, আমার এক্স্যাক্ট মনে নেই যদিও ডেটটা, হঠাৎ আমি ঘুম থেকে উঠছি, আর 6:30-7টা হবে, 6:30 পৌনে 7টা, দেখি তো একটু দেখছি সঙ্গে সঙ্গে আমার যত আর কি এরকম ছিল ফেয়ারগুলো প্রায় 10 to 11,000 কমে গেছে। মানে টোটালি যাওয়া আসা রাউন্ড ট্রিপ নিয়ে বলছি, টোটালে যদি থাকে হয়তো কথা বলছি 28 ছিল আমার আসা যাওয়া নিয়ে, সেটা তো হট করে 18-এ নেমে এসছে, ঠিক আছে, 18 বা 19 এরকম।
তখন আমি বললাম ওয়াও, আমি আর এক মুহূর্ত দেরি করিনি। আমার এরকম কত হবে মানে যেটা বলছে তার থেকে হয়তো 9,500 টাকা কমে গেছে এরকম আর কি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি কাটলাম, ব্যাস টিকিট কাটা শেষ। এইবার পরে আস্তে আস্তে ভাবলাম শুধু তো টিকিট কাটলে হবে না, এইবার আমাকে ধীরে 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 প্রতিটা পয়েন্ট দেখতে হবে, কিভাবে যাওয়া, কিভাবে কি প্রতিটা পয়েন্ট আমি তারপরে দেখা শুরু করলাম। এবং সব থেকে মজার কথা হচ্ছে আমি লাস্টে পন্ডিচেরিতে গিয়ে সেই হোটেলটাতেই থেকেছি, সেই যেটা কিনা অনিন্দদার যে অনিন্দোস ট্রাভেলগ যে ব্লগে ওনারা যেটাতে থেকেছিলেন একদম এক্স্যাক্টলি সেটাতেই থেকেছি অদ্ভুতভাবে, সেটাই আমার রেকমেন্ডেশনে এসছে, সেটাতেই থেকেছি। এবং মানে দারুণ দারুণ আমার মানে এই যে একটা মানে অভিজ্ঞতা ছিল খুব রিসেন্ট, আমি এটাকে দারুণ অভিজ্ঞতা বলবো। এবং সেখানে আমি মজা করেছি এবং মানে যেদিন আমার বার্থডে হয় 1 বৈশাখ, সেদিন সকালে গিয়ে সবার প্রথম আমি সমুদ্র দর্শন করেছি এবং সমুদ্র দর্শন করার পরে স্নান করে সেখানে অদ্ভুতভাবে যেখানে ছিলাম মানে কি বলবো সব কিছু মানে এত সুন্দরভাবে হয়েছে যে 5 মিনিট হেঁটে হয়তো সমুদ্র, আবার 5 মিনিট হেঁটে হয়তো গণেশের এক বিশাল মন্দির। হ্যাঁ, আর সবাই জানে 1 বৈশাখ মানে বস গণেশ ঠাকুরের পুজো হয় আমাদের এখানে। তো ওখানে গিয়েও অদ্ভুতভাবে আমি বিশাল এক মন্দির ওখানে কাছে ওটার খবর পেলাম এবং সেখানে দর্শন করলাম। এবং তারপরে আমরা ঋষি অরবিন্দ আশ্রমে গেছি, ভীষণ 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 ভালো অভিজ্ঞতা। আমি তো বলবো প্রত্যেক বাঙালি, প্রত্যেক ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ান কেন বলছি, বাইরের অনেকে, ফ্রেঞ্চ কলোনি যেহেতু ফ্রেঞ্চ লোক প্রচুর, ইটালিয়ান এনারা ছিলেন, সমাধিস্থলেও গেছেন, মেডিটেশন করছেন সবাই, ওনারাও করছেন। কিন্তু বাঙালি হিসেবে তো অবশ্যই বলবো না, স্পেসিফিক্যালি যদি আমি বাঙালি বলি ঋষি অরবিন্দ ঘোষে, তো সেখানে অবশ্যই অবশ্যই সেই সমাধি দর্শন করা উচিত, ভীষণ ভীষণ শান্তি। ঠিক আছে, তো এইভাবে আমি আস্তে 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 প্রত্যেকটা জিনিস মানে সত্যি কথা বলতে প্ল্যান অনুযায়ী প্ল্যান করেছি। অনেকে বলে না তার প্ল্যান করলে হয় না, আনপ্ল্যানভাবে যাওয়া উচিত, কিন্তু আমি সত্যি কথা বলছি সব কিছু সুন্দরভাবে প্ল্যান করে 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 টাইম, কখন যাব, কি খাবার দাবার কি, হ্যাঁ 80% বলবো, 20% তো এদিক ওদিক হবেই, 80% বলতে পারি আমি প্ল্যান করে গেছি এবং আমি নিজে ভীষণভাবে স্যাটিসফাইড। তো আমি আস্তে 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 এই ফটোগুলো সাইডে দিতে থাকবো, বা অলরেডি হয়তো আপনারা দেখেও ফেলেছেন 2-3টে ফটো 4টে ফটো। তো ইচ্ছে করেই দিলাম আমি, যাতে কিনা আপনাদেরও দেখে সুবিধে হয় বুঝতে যে কীভাবে মানে যেটা চাওয়া হয় সেটা সম্ভব হয়, সেটা পাওয়া যায়। ঠিক আছে, শুধু কি একভাবে মানে ডিনাই করা যাবে না। আচ্ছা ঠিক আছে, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল যেটা, যে ফ্লাইটের ভাড়া এত বেশি বেড়ে গেছিলো যে সেখানে হয়তো 5-10 হাজার মানে আমি বলছি ছোটো ছোটো ধরুন 2-3 হাজার টাকা হয়তো ম্যাটার করতো না, কিন্তু প্রায় 10-12 হাজার টাকাটা তো ম্যাটার করে যায় না অনেকটাই। সেই 10 হাজার টাকায় হয়তো আমার ওই 3 দিনের হোটেল খরচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইরকম। আর সত্যি কথা বলতে সব কিছুই আমি সুন্দর পেয়েছি, সেটা খাওয়া দাওয়া এরকম হয়নি যে গিয়েছি খেয়েছি কি জঘন্য ভালো লাগলো না বেকার খেলাম, এটা হয়নি। হোটেলে গেছি ভালো লাগেনি, থাকতে পছন্দ হয়নি, বা হোটেলের স্টাফের বিহেভিয়ার খারাপ, এরকম কিচ্ছু হয়নি। প্রত্যেকটা জিনিস মানে সুন্দরভাবে ঠিকভাবে একদম ফুলফিলড হয়েছে। ঠিক আছে, তো আমি আই থিঙ্ক সব কিছু ডিসকাস করলাম, আই থিঙ্ক আমি কোনো পয়েন্ট ছাড়িনি। ওকে, সো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।